Assalamu alaikum. First of all, I would like to thanks to my course teacher for giving me this floor to describing chapter 7. প্রথমেই আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রেজেন্টেশনটি শুরু করছি। আমাদের প্রেজেন্টেশনের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 7 women as minorities এবং আমাদের ডেসক্রিপশনের গ্রুপ হচ্ছে differently able women and aging. পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রুপ মেম্বারসদের নাম এবং রোলগুলো। যদি আমরা women as minorities বিষয়টা পুরোপুরিভাবে ক্লিয়ার হতে যাই, সর্বপ্রথম আমাদের বুঝতে হবে যে সোশিওলজিতে মাইনরিটি কি। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি in sociology minority doesn't consider the number of groups, it considered who have less power than others. অর্থাৎ সোশিওলজি কখনোই মাইনরিটিদেরকে নাম্বার দিয়ে কনসিডার করে থাকে না। সোশিওলজিতে মাইনরিটি গ্রুপ বলতে তারাই বোঝায় যাদের লেস পাওয়ার, অর্থাৎ পাওয়ার দ্বারা মাইনরিটিদেরকে নির্দেশ করা হয়। সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু লুইস রিড একটি ডেফিনেশন দিয়েছেন। অ্যাকর্ডিং টু লুইস রিড, a group of people who, because of their physical or cultural characteristics, are singled out from the other in the সোসাইটি ইন হুইচ দে লিভ ফর। অর্থাৎ লুইস রিড এখানে বোঝাতে চেয়েছেন যে ফিজিক্যাল এবং কালচারাল ক্যারেক্টারিস্টিক্স থেকে ক্যারেক্টারিস্টিক্সগুলো মেইন স্ট্রিম থেকে আলাদা হওয়ার কারণে এক গ্রুপ অফ পিপল যখন মেইন স্ট্রিম সোসাইটি থেকে আলাদা বসবাস করা শুরু করে তাদেরকে মাইনরিটি বলা হয়ে থাকে। এরপরে আমরা আসি উইমেন অ্যাজ মাইনরিটিস। যেহেতু উমেনরা আমাদের সমাজে কিভাবে মাইনরিটি হিসেবে গণ্য হচ্ছে এখানে আমরা সেটাই জানতে পারবো। উইমেন আর কনসিডার্ড আ মাইনরিটি গ্রুপ বিকজ দে ডু নট শেয়ার দ্য সেম পাওয়ার, প্রিভিলেজেস, রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যান্ড মেন। সোশিওলজিতে যেহেতু মাইনরিটি বলতে সবসময় পাওয়ার দ্বারা মাইনরিটিসকে মেজর করা হয়ে থাকে, ঠিক সেভাবেই উইমেনরা আমাদের সোসাইটিতে কখনোই একজন মেনের সমতুল্য পাওয়ার, প্রিভিলেজ, রাইটস, অপরচুনিটিস ইত্যাদিগুলো পেয়ে থাকে না, বিধায় উইমেনদেরকে আমাদের সোসাইটিতে মাইনরিটি গ্রুপ হিসেবে ধরা হয়ে থাকে। এরপরে আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি ডিফারেন্টলি এবল উইমেন। The term differently able is sometimes used as a substitute for disabled or handicapped. People with mental or physical conditions are differently able because they possess a unique set of abilities and perspectives. অর্থাৎ ডিফারেন্টলি এবল বলতে প্রথমেই যে টার্মটা ডিসেবল টার্মটাকে আমরা কখনো কখনো ডিফারেন্টলি এবল হিসেবে ধরে থাকি। অর্থাৎ আমরা যদি কখনো ফিজিক্যাল এবং মেন্টাল আর হ্যান্ডিক্যাপদেরকে ডিসেবল বলে থাকি তাহলে তাদেরকে অসম্মান করা হয়। সেক্ষেত্রে আমরা যদি তাদেরকে ডিফারেন্টলি এবল টার্মটা তাদের ক্ষেত্রে ইউজ করে থাকি সেক্ষেত্রে আমাদের টার্মটি বেশি সম্মানজনক হয়ে থাকবে। আমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছি যে দুজন উমেন যারা ডিফারেন্টলি এবল হওয়া সত্ত্বেও যারা ডিসেবল হওয়া সত্ত্বেও ডিফারেন্টলি এবল ভাবে নিজেদের সোসাইটিতে নিজেদের জায়গাটা করে নিয়েছেন। পরবর্তীতে আমরা ডিফারেন্টলি এবল উমেন ইন বাংলাদেশ, অর্থাৎ এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটা 2016 সালের একটা ভাইটাল স্ট্যাটিস্টিক্স রুল, যেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 9 out of every 1000 people in this country have some form of disabilities. Gender wise 9.8% are males and 8.3% are females. অর্থাৎ 1000 জনের মধ্যে 9 জন ব্যক্তি ডিসাবিলিটিস ফর্মটাতে ভুক্তভোগী, যেখানে জেন্ডার ওয়াইজ 9.8% মেল এবং 8.3% আর ফিমেল। এরপরে আমরা যদি তাকাই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ডিফারেন্টলি এবল উমেনরা সোসাইটিতে তাদের জায়গাগুলো আরও কিভাবে শক্ত করে নিয়েছে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জাহানারা ফ্রম টাঙ্গাইল, ইন দ্য ফেস অফ হার স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসাবিলিটিস শি গট GPA 5 ইন এসএসসি এক্সামিনেশন। অর্থাৎ জাহানারা যে কিনা বাক এবং শ্রবণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও এসএসসি পরীক্ষায় GPA 5 পেয়েছেন, এবং পরবর্তীতে নিপা বোস যে কিনা একজন ডিফারেন্টলি ডিসেবল হওয়া সত্ত্বেও সে তার অ্যাবিলিটি এবং ট্যালেন্ট দিয়ে 2003 এবং 2006 সালে বাংলাদেশের জন্য অনেক মেডেল নিয়ে এসেছেন। পরবর্তীতে আমরা চলে আসি এজিং সেক্টরে। যদি আমরা উইমেন এন্ড এজিং জানতে চাই তাহলে প্রথমত আমাদের বুঝতে হবে যে সোশিওলজিতে হোয়াট ইজ এজিং। এজিং ইজ বোথ আ বায়োলজিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল প্রসেস wherein human beings experience the accomplished stages of biological and social maturation, and the sociology of aging focuses primarily on the later years of life. It is a lifelong process of growing up and growing older. সোশিওলজিতে বলা হয়ে থাকে যে এইজ হচ্ছে একটা ধাপ যেটা একে একে করে গ্রোয়িং আপ হয় এবং ম্যাচুরেশনের মাধ্যমে ওল্ডার হয়ে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি উমেন অ্যান্ড এজিং। এই ক্ষেত্রে আমরা যখন আসি তখন আমরা দেখতে পাই যে উমেনরা অ্যাজ এ মাইনরিটি গ্রুপে প্রথমত সোসাইটিতে তাদেরকে মাইনরিটি গ্রুপে ধরা হয় এবং তাদের বয়স যত বাড়তে থাকে তাদেরকে আমাদের সোসাইটিতে
একটা অন্যরকম গ্রুপে ফেলে দেওয়া হয় যেখানে তারা নিজেদেরকে বার্ডেন মনে করতে শুরু করে। এমনকি আমাদের সোসাইটি তাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখে থাকে। সেক্ষেত্রে জেন্ডার ইস্যুটা এইজিং এর ক্ষেত্রে একটা ইস্যু হয়ে দাঁড়ায়। এইজিং ইজ লাইকলি টু বিকাম আ gender issue with a large number of women surviving into very old age in almost all the countries of the world. Elderly women, especially in third world countries like India, Bangladesh, face several জিওপারডাইজ, অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, ইন্ডিয়া বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ওমেনের এই জেন্ডার ইস্যুসগুলো বেশি দেখা যায়। পরবর্তীতে এইজিং কিভাবে একটা মেন এবং ওমেনকে ডিফার করে, মেন এবং ওমেনের ক্ষেত্রে ডিফার করে। মেন এবং ওমেনের ক্ষেত্রে অবশ্যই এইজটা ডিফার করে আসছে তাদের লাইফ এক্সপেক্টেন্সি, সেক্স হরমোনস, ব্রেইন এজিং, হেলথ স্ক্রিনিং ইত্যাদির মাধ্যমে। লাইফ এক্সপেক্টেন্সির দিক থেকে যদিও ওমেনরা মেনদের থেকে বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু অন্যান্য যে ধাপগুলো আছে সেক্স হরমোনস, ব্রেইন এজিং, হেলথ স্ক্রিনিং ইত্যাদির দিক থেকে মেনরা সর্বদাই ওমেনদের থেকে এগিয়ে থাকে। এরপরে আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি যেখানে বাম সাইডে শো করছে মেল পপুলেশন এবং ডান সাইডে শো করছে ফিমেল পপুলেশন, এবং মাঝের এই ধাপটাতে শো করছে তাদের এজ গ্রুপ। অর্থাৎ 0 থেকে 4 বছর শুরু করে 95 থেকে 99 বছর বয়স পর্যন্ত বা 100+ বয়স পর্যন্ত ধীরে ধীরে যদি আমরা দেখতে যাই, সেক্ষেত্রে দেখা যায় যে 15 থেকে 19 বছর বয়সে এসে মেল এবং ফিমেলদের বেঁচে থাকার বা আয়ুষ্কালের হারটা অনেকটাই সমান। কিন্তু যত বয়স বাড়ছে তত দেখা যাচ্ছে যে মেলদের বেঁচে থাকার আয়ুষ্কাল মহিলাদের চেয়ে ধীরে ধীরে কমছে। পরবর্তী স্লাইডে এখন আমরা দেখব একটি ডকুমেন্টারি যেখানে কিছু ডিফারেন্টলি এবল ওমেন আছেন যারা সোসাইটিতে নিজেদের অ্যাবিলিটি এবং ট্যালেন্ট দিয়ে নিজেদের জায়গা করে নিয়েছেন। मुझे मेरे फिजियोथेरेपिस्ट ने बताया था कि आयशा आपके लिए इम्पॉसिबल है कार से व्हीलचेयर और व्हीलचेयर से कार में शिफ्ट करना, लेकिन फिर मैंने खुद से कहा कि नहीं आयशा, यू नीड टू बी मोबाइल, यू नीड टू बी इंडिपेंडेंट। डेंटिस्ट्री के सेकेंड ईयर में आई डेवलप्ड अ कंडीशन जिसकी वजह से आई स्टार्टेड लूजिंग माई आई साइट। 4 साल की डिग्री तो मुकम्मल कर ली, पर उसका कोई फ़ायदा नहीं था क्योंकि मैं प्रैक्टिस नहीं कर सकती थी। मुझे 2010 में कैंसर हुआ था, बिकॉज ऑफ विच आई लॉस्ट माई लेग। इस ज़िंदगी को शुरू में अडाप्ट करना बहुत मुश्किल था, लेकिन वक्त गुजरने के साथ साथ मैंने इसे बहुत एंजॉय किया है। मुझे शुरू से पता था कि मैं कुछ अलग हूँ। जब मैं 5 साल की थी तो मुझे रियलाइज़ हुआ कि सबके बाजू हैं और मेरे नहीं हैं। मैंने इन सब मसले मसाइल के बावजूद भी कंप्यूटर इंजीनियरिंग में मास्टर्स किया। सबकी तरह मेरे भी कुछ ड्रीम्स हैं। अगर अपने आप पे ही डिपेंड नहीं करूंगी तो फिर लाइफ में आगे कैसे बढ़ूंगी। आई हैड टू चेंज माई इंटायर लाइफस्टाइल और मुझे डे टू डे टास्क को डिफरेंट तरह करना सीखना पड़ा। इस रास्ते पे चलते हुए मेरे लिए बहुत से दरवाजे खुले और मुझे बहुत सी अपॉर्चुनिटीज़ मिली। मेरा सबसे बड़ा सपोर्टिव सिस्टम मेरी फैमिली तो है ही, लेकिन फिर मैंने खुद पे इन्हिसार करना सीखा और अपनी नई सलाहियतों को पहचाना। मेरे लिए डिसेबिलिटी एक डिफरेंट लाइफस्टाइल है और एक ब्लेसिंग है। मुझे पता है मैं जितनी भी कोशिश करूं मैं परफेक्ट नहीं हो सकती, इसलिए मैं कोशिश ही नहीं करती। एंड नो वन इज़ परफेक्ट एनीवे। मुश्किलात काफ़ी आई हैं और अब तक आती हैं। जब मैं बाहर जाती हूँ नॉर्मली तो लोग मुझे मुड़ के देखते हैं और कई लोग आके मुझसे पूछते हैं कि बेटा आपके हाथों को क्या हुआ। मेरा मानना है कि हर इंसान एक दूसरे से मुख्तलिफ होता है। हमें अपनी वीकनेसेस को एक्सेप्ट करना चाहिए एंड वी शुड नेवर गिव अप। I believe disability should be celebrated. We all should take this as an opportunity to prove that we are truly differently abled. मत देख कदम कदम पे टूट के बिखरना, तू मेरी हस्ती का सबसे कमाल देख।
ডকুমেন্টারি থেকে আমরা আরো ক্লিয়ার হলাম যে একজন ডিফারেন্টলি এবল ওম্যান কিভাবে আমাদের সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং সে যদি জন্ম থেকেই ডিসেবল হয়ে থাকে তবুও সে পারে আমাদের সোসাইটিকে তার কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে, অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে যদি সে ডিসেবল হয়ে থাকে তবুও সে তার অ্যাবিলিটি এবং ট্যালেন্ট দিয়ে আমাদের সোসাইটির সকল কাজগুলো করে গিয়ে নিজেকে আমাদের সোসাইটি মেইন স্ট্রিমে ধরে রাখতে সক্ষম হবে। আমাদের উচিত আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট আর সোশ্যাল ডেভেলপমেন্টে যদি আমরা এগিয়ে যেতে চাই তাহলে অবশ্যই তাদেরকে মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে এবং মেইন স্ট্রিমের মতোই প্রপার অপরচুনিটিসগুলো দিয়ে যেতে হবে। থ্যাংক ইউ অল, থ্যাংকস ফর বিং উইথ আস।